প্রিয় দর্শক, আবার আপনাদের মাঝে ফিরে এলাম। মিজান ভাই, আমি আপনার কাছে জানতে চাই, পুরান ঢাকায় যে বিশেষ ছুটির দিনগুলো ছিল, ওগুলো আপনি কিভাবে উদযাপন করতেন? আসলে আমি ইংল্যান্ডে থাকি অলমোস্ট 16 বছর। বাট ছোটোবেলায় পুরান ঢাকার ছুটির দিনগুলো মানে খুবই আনুষ্ঠানিকতার সাথে উদ্বোধন হতো, উদযাপন হতো। জি। এবং আমি দুইটা ঈদ ছিল, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপর শবে বরাত খুবই আমরা মানে অনেক চমৎকারভাবে উদযাপন করতাম। মুহররম, আশুরা যেটাকে বলি আমরা। আমি আশুরা থেকে শুরু করি। আশুরার দিন, যে মুহররমের দিন, আমাদের পুরান ঢাকায় দেখতাম আমরা আমাদের নবাব বাড়িতে বাসায় বাসায় খিচুড়ি রান্না হতো। এবং সেই খিচুড়িগুলা বিভিন্ন প্রতিবেশীদেরকে পাঠানো হতো। এবং আমাদের বাসায়ও আমার চাচাকে আমরা দেখছি, আমার বড় চাচা, যে আমার আব্বার ছোট ভাই, যে উনি আপনার ডেকচিতে খিচুড়ি রান্না করতো বাবুর্চি দ্বারা। এবং সেই খিচুড়ির যে টেস্ট, ওইটা আমাদের বাসা রান্নার খিচুড়ির সাথে মিলতো না। এবং ওটার টেস্ট ওই দিনে আমরা শুধুমাত্র পেতাম। তারপরে আমাদের নবাব বাড়িতে একটা প্রচলন ছিল, আমি হয়তো মিন্টু ভাইয়ের বংশালে থাকেন, ওনাদের এলাকা হয়তো বা ছিল, সেটা হচ্ছে বিভিন্ন বাসায় শরবত দেওয়া হতো। এবং সেটা হচ্ছে দুধ আর বাদামের শরবত, জাফরান দিয়ে। ওটার টেস্ট মানে অতুলনীয় ছিল। একটা মোগল একটা একটা নবাবী স্টাইলের ফ্লেভারফুল একটা খাবার, মানে শরবত ওখানে বিভিন্ন বাসায় পাঠানো হতো। আমাদের যারা নবাব বাড়িতে যারা আত্মীয়, তাদের বাসা থেকে আমাদের বাসায় আসতো, আবার আমাদের বাসা থেকে আবার অন্যান্য বাসায় যেত। তারপর শবে বরাত তো আসরের পর থেকেই আপনার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি ইনফ্যাক্ট গত বছর শবে বরাতে আমি বাংলাদেশে ছিলাম এবং আমি লাইভও করেছি। স্পেশালি আনন্দ কনভেকশনারির যে আপনার বিভিন্ন বড় বড় রুটি, আয়নাওয়ালা রুটি, আমরা আবার ওই রুটির, আমাদের বাসায় আবার রুটি আসতো, কেউ নিয়ে আসতো, তখন আমরা রুটির চেয়ে বেশি আয়নায় বেশি আগ্রহী হতাম। আয়না নিয়ে দেখতাম চেহারা নিজের। আমি একটু অ্যাড করতে চাই। আনন্দ বেকারির যে মালিক বাউল ভাই, উনি যদি উনি মারা গেছেন সম্ভবত, সঠিক মনে নেই, 10 বছরের বেশি হবে আর কি। মানে আমাদের মনে পড়ে আর কি, আমার এক বন্ধুর বড় ভাই ছিল আর কি, তার সাথে বন্ধুত্ব ছিল বাউল ভাইয়ের আর কি। তো এমন হিস্ট্রি আছে যে শুধু শবে বরাতকে কেন্দ্র করে উনার মনে হয় শুধু ব্রেড, যেটা রুটির কথা মিজান যেটা উল্লেখ করলো, এটা মনে হয় 200 ট্রাকের অর্ডার ছিল তার। তারা বাংলাদেশ ব্যাপী এরকম উনি করতেন, ডিস্ট্রিবিউট করতেন আর কি, এরকম ছিল। আর যে হালুয়ার যে রকমারি, হ্যাঁ, মানে কি মজা হালুয়ার, ব্রেডগুলার যে কাঁচ গ্লাস লাগানো, যে একটা অন্যরকম একটা। তো এই কিন্তু এর বাইরে যে আসলে শবে বরাতকে কেন্দ্র করে বেসিক্যালি আমাদের যেটা ছিল, আমাদের একটা বয়সকালে যেটা হয়ে থাকে, যেটা আমরা তো অন্য ইয়েতে ছিলাম আর কি, এটাকে আমরা উদযাপন করতাম অন্যভাবে, ঠিক আছে। তো এই মানে আমাদের তখন ছিল, আমার মনে পড়ে আমরা ছোট ছিলাম, এরকম তারাবাতি ছিল, তখন আতশবাজি ছিল বিভিন্ন ধরনের, ঠিক আছে, মরিচাবাতি ছিল। তো এইগুলো আমরা ওই ছোটবেলায় যে দুষ্টুমি করতাম, আমরা সারা রাত পরে জাগতাম, ঠিক আছে, এই বাদতে পটকা ফোড়াতাম, মনে করেন এইগুলো ছিল আর কি। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি মিজানের সাথে আমি অ্যাড করতে চাই। আপনি ছুটির উদযাপন, আপনার যে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ডেফিনেটলি ঈদের ব্যাপারটা তো ভিন্ন, দুই ঈদের ব্যাপারটা, এটা সবাই পালন করে। বাট স্পেশালি যদি মহরমকে বলেন, ও আসরের কথা বলছে, বাট আমি বলবো যে এই মহরমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন ওই অত্র এরিয়ার মধ্যে যদি কেউ না থাকে পরে, লাইক মার্কেট বংশাল আছে, আপনার ইসলামপুর আছে, চকবাজার, নাজিমুদ্দিন রোড, লালবাগ, এই সমস্ত এরিয়াটা আপনি যারা 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 ওখানে না গেছে ওই কয়টা দিন তারা বুঝতে পারবে না, এমন গরম, এমন ক্রাউড। হস্তি দালান তো মেইন জায়গা হস্তি দালান। সেখান থেকে প্রতিদিনই আপনার তাদের বিভিন্ন ধরনের, যদিও এটা শিয়া সম্প্রদায়ের তারা পালন করে, উদযাপন তারা করে, বাট এর মধ্যে আমরা সবাই ইনভলভ হয়ে যাই, ঠিক আছে। তো এর মধ্যে আচ্ছা, হোসেন দালানেও কিন্তু মেলা বসে, কিন্তু এই 10টা দিন যাবো খুব কোনো রকম বিতর্ক ছাড়াই আমরা এটা উদযাপন করতাম। এবং প্রতিদিনই আমি সরি জানি না কোন দিন তাদের কি এক এক দিন এক এক রকমের ওই তাজিয়া মিছিল আপনার বের হতো আর কি, আপনার প্রতিটা দিনই। এবং গভীর রাতে তারা এই মিছিলগুলো আপনার এইগুলো আমাদের বাড়িঘর আছে বা আত্মীয় স্বজন যে সমস্ত আছে, এইগুলো ক্রস করতো আমরা তাদের এই মিছিলগুলো। এবং আমরা এই কারণে
অনেক আমরা নিজেরাও জেগে থাকতাম এগুলো দেখার জন্য আর কি, ঠিক আছে। কিন্তু আমি আমার মনে পড়ে, আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। তো আমি ওই ওই মিছিল যেটা বলে তাজিয়া মিছিল, এটাকে অনেকে বলতাগারাও বলে। আচ্ছা। তো এই মিছিলটা যখন যেত অনেক উঁচু একটা ইয়ের মধ্যে, এখান থেকে দেখা যায় মানুষ মানে অনেক কিছু ছুঁড়ে ওটাকে মারতো। বলে সেরাসিন্নি বলে, সেরাসিন্নি। হ্যাঁ, ওখানে কেউ মুরগি ছুঁড়ে মারতেছে, আচ্ছা। কেউ খাবার, তাদের মানত থাকে। হ্যাঁ কেউ খাবার ছুঁড়ে মারতেছে। মানে এটা হয়তোবা অনেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় ভাবে মেনে তারা করে, কিন্তু আমরা দেখে অনেক এনজয় করতাম যে আরে বাবা মুরগি উড়ে মারতেছে, আবার নিয়ে রাখতেছে ওখানে, ওখান থেকে আবার শরবত খাওয়াইতেছে মানুষকে যাইতে যাইতে। তো এই জিনিসগুলা আমরা অনেক মিস করি, এবং যত দিন যাচ্ছে এই জিনিসগুলো অনেক মানে মানে কি বলে স্লো হয়ে গেছে আর জিনিসগুলো। আর আগের মতন যে এনজয়মেন্টটা এখনকার জেনারেশনটা সেই এনজয়মেন্টটা করতে পারে না। এটার অবভিয়াসলি একটা রিজন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্টের জন্য। তারা এতটাই ইনভলভ হয়ে গেছে যে এই যে মজাগুলো, আমাদের তো কোনো মোবাইল টোবাইল কিছু ছিল না, ওইটাই আমাদের এনজয়মেন্ট। আমরা ওয়েট করতাম যে কয়টা বাজে আসবে, তখন তো আর মোবাইল ফোনও ছিল না যে কোন এলাকায় আছে খবর নাও। আমরা ওয়েট করতাম যে আমরা যে দেখলাম 4টা থেকে আসরের পর থেকে দাঁড়া থাকতাম যে 4টা থেকে 5টার মধ্যে আমরা জানি যাবে, আমার আব্বার সাথে আমি চলে যেতাম। এবং সেই যে স্মৃতিগুলো মানে ওই এনজয়মেন্ট এখনকার জেনারেশন কল্পনা করতে পারবে না। তারা একটু অ্যাড করতে চাই, এই ওই যেটা কথা উল্লেখ করছে বলতাগড়া, এইটা বেসিক্যালি আপনার সম্ভবত আপনি তুহিন ভাই আপনি সূত্রপুরে ওখানে আপনার ফরাসগঞ্জে একটা আমার বাসার কাছে বিবি রজা একটা আছে, সেখান থেকেই আপনার ওই এই বলতাগড়ার ইটা আপনার বের হতো আপনার, বুঝছেন। এবং এই বলতাগড়ার যে পরিমাণ লোক অংশগ্রহণ করতো মানে আপনি আপনি ভাবতে আমার অবাক লাগে। আর যে গতি ছিল তো ওরা যে গতিতে যেত আপনার রিগার্ডলেস অফ দেয়ার মানে বিলিফ, কেউ শিয়া ধর্মে বিশ্বাস করতেছে তো সুন্নি বা বিশ্বাসী, হানাফি, এগুলো কোনো মাযহাব কোনো ম্যাটার করতো না। সব মাযহাবের লোকই এটা আপনার একটা উৎসব হিসেবে নিত, রাদার দ্যান রিলিজিয়াস ফেস্টিভ্যাল, উৎসব হিসেবে নিয়ে এনজয় করতেছে, দ্যাটস ইট। এবং মিন্টু ভাই আমরা যখন ছোট ছিলাম ধূপখোলা মাঠে আগে বৈশাখী মেলা হতো, একটা বিরাট একটা আনন্দের ব্যাপার আমাদের জন্য। আমরা যে ওখানে কিনা টয় কিনা, তারপর দিয়ে যে ছোট ছোট বোট বিক্রি করতো, সরিষার তেল দিয়ে সাউন্ড করে চলতো, আমরা অবাক হয়ে তাকিয়ে দেখতাম। আপনার বৈশাখী মেলার কথা কি মনে পড়ে? হ্যাঁ, যদি বলতেন। বৈশাখী মেলা আমি যদি বলতে চাই, আচ্ছা আপনি যেমন সূত্রপুর ধূপখোলা মাঠের কথা বলতেছেন, বৈশাখী মেলা কিন্তু ইয়েতেও বসে না, আজিমপুরে না মিজান? আজিমপুরে বসে নাকি? হ্যাঁ, আজিমপুরে বসতো আগে বসতো আর কি, আমি এখনকারটা আমি জানি না কি। বাট বৈশাখী মেলা, আপনি যদি বৈশাখী মেলার কথা বলেন, আমি স্পেসিফিকলি বৈশাখী মেলার কথা বলতে পারবো না। আমি যেমন যেটা আমি মহরমের কথা উল্লেখ করলাম এই মেলাটার বিষয়ে, বাট আমরা যেটাতে করতাম, এনজয় করতাম, সেটা হচ্ছে ঈদের 3 দিনের একটা মেলা বসে আমাদের চকবাজারে। আচ্ছা, এই মেলাটা আমি এটা সম্পর্কে বলতে পারবো। তো এই যে মেলাটা বসতো, তো এইটাকে কেন্দ্র করে মনে করেন, বিশেষ করে মনে করেন যে আপনি আমার তো আসলে বড় হয়ে যাওয়ার পরেই আমার বেশি আমার ছোটোবেলার কথা তো মনে নেই আর কি, আমাকে কে নিয়ে গেছে। বাট আমি যেটা করতাম, আমার যারা ছিল যে ভাতিজা বা ভাগ্নি ছিল যারা ছোট ছোট, তাদের নিয়ে যেতাম আর কি। এবং এই আপনার ঈদকে কেন্দ্র করে এই 3 দিন ব্যাপী আপনার এই চকবাজারে যে মেলাটা বসে আপনার, আমরা সিরিয়াস এনজয় করে সবাই যারা এখানে আপনার মনে রকমারি খাবারের মনে করেন যে একটা আছে আপনার বসা আছে বিভিন্ন ধরনের, আর আচারের মনে করেন যে আচারের কত ভ্যারাইটি আপনি পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। ইভেন মাছের বড়া নামে আমাদের একটা আছে যেটা আমরা মাসকলাই ডাল দিয়ে যেটা হয়, মাসকলাই দিয়ে হয়, যেটা বড়া। এই বড়াটা আমরা খুব সুস্বাদু, হ্যাঁ আমরা খুব পছন্দ করি। হ্যাঁ, আচ্ছা এর বাইরে মনে করেন যে আচ্ছা ওখানে নাগরদোলাও আছে, আবার ওই বিভিন্ন প্যান্ডেল টানিয়ে আপনার ওই বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ওখানে বেচা বিক্রি হয়, ঠিক আছে। আপনার টমটমের কথা বলেন, নাই টমটম গাড়ি, ওই জিনিসগুলো এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, আমরা এগুলা মানে সিরিয়াসলি আমি মিস করি। চকবাজারে মেলা বসে, বাট এখন অনেক কমার্শিয়াল ভাবে এখন জিনিসগুলো হয়ে গেছে আর কি। বাট এখনো আমাদের পুরান ঢাকায়, আমি গত বছর ঈদ ওখানে করা হয়েছে আমার, এখনো পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় আপনার মেলা বসে। যেমন ওই পাকিস্তান মাঠ একটা জায়গা আছে, আমরা এখনো পাকিস্তান মাঠই বলি, ওটার নাম এখনো বাংলাদেশ মাঠ, আসলে স্বাধীনের আগে পাকিস্তান মাঠ বলা হতো। তো ওখানে একটা স্কুল আছে মতিউর রহমান স্কুল, তো ওই স্কুলে এবার মেলা বসছিল। ওখানে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রাইড ছিল,
খাবারের দোকানে, যে আচারের কথা বললেন মিন্টু ভাই, এবং ওই মেলাটা দেখে আমি আমার মেয়েকে নিয়ে গেছি এবার। আমার মেয়ে 2 বছর বয়স এখন, আমার মেয়েকে নিয়ে গেছি তাকে দেখানোর জন্য যে আমিও ছোটোবেলায় এরকম মেলাতে গিয়েছিলাম। এবং ওখানে যাওয়ার পরে আমার আসলে ওই স্মৃতিগুলো মনে পড়ে, আমার খুবই খুবই আমি ভালো ফিল করতেছিলাম। তো ধন্যবাদ মিজান ভাই। আপনার কাছে আরেকটা আমার প্রশ্ন, যে ঢাকা আমাদের প্রাণের শহর, জি, আমাদের ভালোবাসার শহর, ভবিষ্যতে ঢাকাকে আপনি কিভাবে দেখতে চান? আমাকে স্পেসিফিকভাবে যদি জিজ্ঞেস করেন, আমি সেভাবে দেখতে চাই যেভাবে আমি ছোটোবেলায় দেখেছিলাম। আচ্ছা। কারণ এই ছোটোবেলা থেকে এখন আমার বয়স অলমোস্ট 37 হবে। তো এই এতগুলো বছরে ওই ছোটোবেলার যে একটা নীরবতা, যদিও পুরান ঢাকাকে বলা হয় অনেক কোলাহলপূর্ণ জায়গা, মানুষের গিজ করে মানুষ, এরকম বলা হয়, কিন্তু ওই গিজের মধ্যেও কেন যেন ওই সময়টায় খুব শান্তি বিরাজ করতে। আমি যদি এটার সাথে তোমার অ্যাড করি, তুমি নীরবতার কথা বলতেছো, তুমি কিভাবে দেখতে চাও, তুমি আসলে অতীতেই ফিরতে চাও, এটা মূল কারণ। আমি যেটা আমি বুঝি আর সেটা হচ্ছে ওই সময়কার যে যারা ছিলেন, আমাদের আত্মীয় স্বজন যারা ছিলেন, মুরব্বী যারা ছিল, প্রতিবেশী যারা ছিল, তাদের মধ্যে একটা সম্পর্কের একটা ছিল, তাদের মধ্যে একটা মহব্বত ছিল, তাদের মধ্যে একটা ভালোবাসা, একটা পারিবারিক একটা বন্ধন ছিল। ঠিক আছে, একজন আরেকজনের দুঃখে এগিয়ে আসতো, আন্তরিকতা ছিল, আন্তরিক ছিল। ঠিক আছে, তো এটা মনে হয়, আমি জানি না সিরিয়াসলি, এটা তো আর ফিরবে না, আসলে সময় তো আর ফিরবে না। তো ওই মুরব্বীগুলো আসলে আর নাই। আগে যেই বয়স্ক মানুষগুলোর মধ্যে যেই মানে একটি স্ট্রং ক্যারেক্টার ছিলেন, এখন ওই ক্যারেক্টারের মানুষের দেখা যায় না পুরান ঢাকায়। এবং এখন কেমন যেন সবাই যান্ত্রিক হয়ে গেছে। যান্ত্রিক হয়ে গেছে, হিজ হয়ে গেছে, মানে তুমি তোমারটা করো, আমি আমারটা করি। ওই আন্তরিকতাটা এখনো কিছু ফ্যামিলিতে আছে, পুরান ঢাকার কিছু ঐতিহ্য এখনো কিছু ফ্যামিলি ধরে রাখছে, কিন্তু অনেক ফ্যামিলি এখন আসলে একান্নবর্তী থেকে, জয়েন্ট থেকে তারা সিঙ্গেল হয়ে গেছে। তো আমি সরি, জি বলো। ওই একান্নবর্তী ও যেটা বলতে যাচ্ছে, ইভেন আমি যে বাসায় বড় হয়েছি, ঠিক আছে, আমরা কিন্তু ওই একান্নবর্তী ফ্যামিলি আর কি। মানে আমি শুধু ভাবি, আমি যখন থাকি, আমরা যখন অনেক সময় আমরা পারিবারিকভাবে একত্রিত হই আর কি, তখন এই সমস্ত কথা ওঠে আর কি। তো আমি বলি করি যে আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, রমজান মাসে, তখন কিন্তু আমার আব্বারা 6 ভাই ছিল আর কি। আমার আব্বারা 6 ভাই ছিল, তো 6 ভাই একত্রে, তো আমরা তাদের সন্তান ছিলাম, আমরা একত্র বসে ইফতার করতাম, আমরা একত্র বসে আমরা ইফতার করতাম। তো এইটা একসময় গিয়ে দেখলাম যে না, তো আমরা 5 ভাই বোন আর কি, পরে দেখা গেলো আমরা আলাদা করতেছি, বুঝছেন, ওরাও আলাদা হয়ে গেছে। মানে দিনে দিনে আপনার সময়ের পরিবর্তনে আপনার কী বলে, ফ্যামিলি মেম্বার্সও এরাও বাড়ছে আর কি। তো বাড়ার সাথে সাথে বাট ইটা ছিল আপনার যে আন্তরিকতা যেটা ছিল আর কি, বা মানুষের পারিবারিক বন্ধন যেটা ছিল, বা টান যেটা ছিল, ওগুলো তো নাই। ও যেটা আগের, ও ফিরে যেতে চায়, বাট এগুলো আমি কোথা থেকে ফিরে পাবো? এখন আমি এত বিল্ডিং হয়ে গেছে, আপনি চিন্তা করতে পারেন। আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি যখন দেশে যাই এখন, আমার মনে হয় 70% আমার বাইরের লোক। আসলে আমি জানি না এক্স্যাক্টলি, সরি টু ইন্টারাপ্ট, পুরান ঢাকার ছাদ সংস্কৃতিটা হারিয়ে গেছে। রাইট, আগে তো কোনো ছাদের, রাইট, আমি খুব ইন্টারেস্টিং ভাই। এর পাশাপাশি আপনি ছাদ আড্ডাটাও বলবেন। হ্যাঁ, এটা আমি বলতে যাচ্ছি, কারণ আমাদের বিকাল মানেই ছাদ ছিল পুরান ঢাকায়। আমি কিছু নাম উল্লেখ করবো, আমরা যার সাথে খেলতাম, যেমন আমার ফ্রেন্ড সানি, আমার কাজিন তুহিন, তারপর আমার বন্ধু ফাইসাল, আমার আরেক কাজিন ফাইসাল। তো এরা সবাই মিলে আমরা ছাদে ক্রিকেট খেলতাম। এবং এটা পুরান ঢাকায় ছাদে পুরা ছাদকে নেট বানিয়ে ছাদে ক্রিকেট খেলা হইতো। এখন যখন আমি বিল্ডিংয়ের ছাদে উঠি, আমি 10 তলা 12 তলা বিল্ডিং, আমি যখন সব ছাদের দিকে তাকাই, নিচে কেউ খেলে না, কেউ খুব অল্প কয়েকটা ছাদে হয়তো বা খেলে, কিন্তু কেউ ছাদে খেলে না এখন। আপনার সাকরাইন একটা উৎসব হয়, ঘুড়ি উড়ানো, ওই উৎসবের সময় আপনার ছাদে মানুষ দেখা যায়, যেটা কালের বিবর্তনে আসলে উদযাপনটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম ছিল।
এখন ডিজে পার্টি টাটি হয়ে এখন অনেক মানে অনেক মানে ডিফারেন্টভাবে উদযাপিত হয়। আগে অনেক অনেক নাইসলিভাবে উদযাপন হতো, একটা মানে কি বলে ওটাকে মার্জিত কথাটা ওয়ার্ডটা মার্জিতভাবে উদযাপিত হয়, এখন অনেকটা ডিফারেন্টভাবে উদযাপিত হয়। তো ওই ছাদ সংস্কৃতি হারিয়ে গেছে এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা এখন ফেসবুক ইনস্টাগ্রাম এর মধ্যে এতটাই ডুবে গেছে যে ছাদে তাদের যাওয়া পড়ে না। বিকালবেলা যে ছাদে 4টা থেকে 6টার সময়টা আমরা অন্ধকার হয়ে গেছে, তারপরে ক্রিকেট খেলতেছি, শেষ হইতেছে না। একটু সরি, রাত্রিবেলা ব্যাডমিন্টন খেলতেছি। একটু অ্যাড করতে চাই। সরি তুহিন ভাই, আপনি যেহেতু সূত্রপুরের বাসিন্দা, আমার ধোলাইখালে বেশ কয়েকদিন বন্ধু-বান্ধব ছিল, কিন্তু এই আমরা সাকরাইন বলি এটাকে, বা যদি আপনি মকর সংক্রান্তি যাই যে নামই বলেন না কেন, তো আমার কিছু বন্ধু-বান্ধব ছিল, আমরা ওই সাকরাইনের সময় তখন কিন্তু বেসিক্যালি এইটা কিন্তু মেইন এইটা ছিল আপনার সূত্রাপুরই ছিল, আপনার সূত্রাপুর ছিল মেইন, এখনো তাই ওই এরিয়াতেই মেইনলি আর উদযাপনের এইটা এখনো প্রচুর, যে কারণে আমরা অ্যাটেন্ড করতাম, বুঝছেন, আমরা বন্ধু-বান্ধব যারা আছে আমরা অ্যাটেন্ড করতাম। এই ছাদের সংস্কৃতির কথা বলতেছে আর কি, এবং ওই ছাদকে কেন্দ্র করে মনে করেন। বাট আমাদের যে সময়টা ছিল ওইটার একটা লিমিটেশন ছিল, আসলে একটা আমাদের লিমিটেশনের মধ্যেই আমরা উদযাপন হতো। বাট এখন মনে হয়, আমি জানি না এখন যে পর্যায়ে শুনি আর কি, আমি জানি না আসলে, মানে এমনি এখন আলটিমেটলি আমি এমনও শুনছি যে এখন টিকিট বিক্রি হয় 2000, 2500, 5000, 10,000 টাকার টিকিট। ইউ ক্যান গো, আপনার ওখানে ফুড পাবেন, ডান্স করতে পারবেন, ডিজে পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন। তো এটা এখন ছাদে যাইতে হলে আপনাকে টিকিট দিয়ে যাইতে হবে, মানে সূত্রাপুরে স্পেশালি সূত্রাপুর, কারণ উৎসবটা তো মেইনলি সূত্রাপুর, ফরিদাবাদ, গ্যান্ডেরিয়া, সব জায়গায় এই এলাকাগুলোতে, এই এলাকা এখনো হয়, এখনো এই উৎসবটা হয়। ওই ছাদ সংস্কৃতি হারাই গেছে অনেক কিছু আসলে পুরাতন। হ্যাঁ রাইট, ও তো পার্টিকুলারলি ও সাকরাইন সম্পর্কে আমরা বলা বলি করতেছি, বাট আমি যদি বলি এই সাকরাইনের বিষয় না, আমরা ঘুরে ঘুরতাম সিরিয়াসলি, ও যে নেট লাগিয়ে ক্রিকেট খেলার কথা বলে আর কি। বাট আমাদের যে সময়টা ছিল ওর সাথে আমার একটা বয়সের গ্যাপ আছে। দুষ্ট কথা বলতে যাচ্ছি আমি একটু, প্লিজ। এই ছাদ সংস্কৃতির জন্য অনেকের সংসার হয়ে গেছে, কারণ ভালোবাসা হইতো, পাশের বাড়ির মেয়ে উঠছে ছাদে, এখানকার ছেলের সাথে সম্পর্ক, দেখা গেছে সম্পর্কের কারণে বিয়ে হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আগে এভাবে কিন্তু অনেক সম্পর্ক হয়েছে, এবং এলাকায় দেখা যায় ওর সাথে ওই ছাদের ওই বাসার মেয়ের সাথে এই বাসার বড় ভাইয়ের সম্পর্ক, আমরা আবার দাঁড়া তাকায় দেখতাম চোখের ইশারায় কথা বলতেছে, চোখের ইশারায় সবকিছু হয়েছে। এখনকার দিনে প্রেম জিনিসটা যে এখন একটা নোংরামিতে রূপান্তরিত হয়েছে, আগে কিন্তু অনেক মার্জিত ভাবে মানুষ, মানে যে ঠিক তখন ওই সুযোগগুলো ছিল না, এই সুযোগগুলো না থাকার কারণে এই চোখে চোখে কথা হয়ে যেত, এবং সংসার বিয়ের শাদিও হয়ে গেছে। এবং এটা তো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড তো ঝগড়াঝাটি হয়ে গেছে। মিজান ভাই অনেক ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসবো। মিন্টু ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের ভাবি উনি কি বংশালের, কিভাবে আপনার সাথে পরিচয় হলো, প্রথম দেখা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন প্লিজ। আচ্ছা, এখন তো যদি সিরিয়াসলি অ্যান্সার করি আপনাকে, যতটুকু বলা যায় আর যদি প্রথম দেখার কথা বলে, আমি জন্মের পর থেকে দেখতেছি। কারণটা হচ্ছে যে মানে উনি আত্মীয় আপনার? আচ্ছা, আমার কাজিন, আমার কাজিন হয়, মানে আমার 2টা ফুফু, বড় ফুফুর মেয়ে আর কি। তো যে কারণে ওই একটু আগে আমরা মনে হয় একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে নানির বাড়ি ওর নাজিরা বাজারে, আমিও ছিলাম নানির বাড়ির বাদক ছিলাম, ওরাও নানির বাসায় আসা যাওয়া করতো আর কি। তো ও আপনার ভাবি আপনার বংশালের না, তারা অরিজিন হচ্ছে আপনার বেগম বাজারের। আচ্ছা, বেগম বাজার। হ্যাঁ, বেগম বাজার তো আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। তো তারা অরিজিন বেগম বাজারের। তো ও এই আসা যাওয়া এর মধ্যেই সম্পর্কটা, বলছেন, আমি ছোটবেলা থেকে আমি পছন্দ, ও আমার পছন্দ করতো। তো এর পরবর্তীতে যে ও যেটা ঝগড়াঝাটির কথা বলছে, এক পর্যায়ে তো মনে করেন যে মানে আমার শ্বশুরবাড়ির পক্ষ যারা ছিল তারাও মাইনে নেয়নি। আচ্ছা, তো যাই হোক, ওই বিয়ে সাথেও করছি, এরপরে গিয়ে মাইনেও নিচ্ছে এক সময় গিয়ে। তো এই আর কি, যে মানে কাজিন হওয়ার কারণে তো ওই
ওই সম্পর্কটা ওইভাবে গড়ে উঠছে, এটা বাইরের কিছু না। আর আমাদের সময় ইয়েও ছিল না, এই সুযোগ ছিল, ওই সময়ও ছিল, ঘুরতে যাওয়া এগুলো আমরা লাক্সারি মনে করতাম। হ্যাঁ, আমরা এগুলো তো আমাদের সময়টা ভিন্ন ছিল। সিরিয়াসলি মিন্টু ভাই আমার চেয়ে অনেক সিনিয়র, উনি অনেক সিনিয়র, কিন্তু উনি যদি ওটাকে লাক্সারি মনে করতেন। ইভেন আমি যে এত জুনিয়র উনার, আমার সময় কিন্তু এত লাক্সারি ছিল না। আমি চাইলেই একজনের সাথে আমার যাকে পছন্দ হয় তার সাথে আমি দেখা করতে পারতাম না, আমি চাইলেই তাকে ফোন করতে পারতাম না, তাকে আমি মেসেজ পাঠাতে পারতাম না, মেসেঞ্জারে নক দিতে পারতাম না। তখন এই সুযোগগুলো তো ছিল না। আমি তো 90-তে বিয়ে করছি আপনার, মেসেজ এগুলো তো মোবাইল তো আসছে আপনার কত 97-এ আসছে, তখন পরিবেশটা অন্যরকম ছিল। রাইট, আমাদের এগুলো সুযোগ ছিল না আসলে ওই সময়টাতে। মিন্টু ভাই অনেক ধন্যবাদ। মিন্টু ভাই আমি আবার আপনার কাছে আসব। মিজান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছেই বুড়িগঙ্গা নদী, জি, আপনার জন্ম সেখানে, আপনার কাছে, আপনার বাসার কাছে, আপনি গভীরভাবে নদীকে দেখেছেন। তখন অনেক স্বচ্ছ পানি ছিল, অন্যরকম একটা পরিবেশ ছিল, এনভায়রনমেন্ট। তো এই নদীকে নিয়ে যদি কিছু বলতেন প্লিজ। আসলে বুড়িগঙ্গা নদীর সাথে আমার শৈশব জড়িত। হ্যাঁ, এবং ছোটবেলায় আমার মনে পড়ে আমার বাবা আমাকে নিয়ে যেতেন। জি। এবং বুড়িগঙ্গা নদীর পাশে যেই লঞ্চগুলো থাকতো সেগুলোতে উঠে বসতাম এবং মুক্ত বাতাস খেতাম, বিশুদ্ধ বাতাস। কারণ পুরান ঢাকা তো খুব কনজেস্টেড, তো আমরা একটু খোলামেলা জায়গার জন্য আমার বাবা আমাকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যেত। আর বুড়িগঙ্গা নদীটা হচ্ছে আসান মঞ্জিলের পাশেই, তো আমাদের বাসা থেকে খুব ওয়াকিং ডিস্টেন্সে আমরা যেতে পারতাম আর কি। তো তখনকার পরিবেশ, আর তখন তো এত বিল্ডিং ছিল না আশেপাশে, তো আমাদের ছাদে উঠলে আমরা বুড়িগঙ্গা নদী দেখতে পারতাম। রাইট, ছাদে উঠলে বুড়িগঙ্গা নদী দেখতেছি, নৌকা দেখতেছি, সুন্দর একটা চোখের একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল হতো, কুলনেস। এবং তখন একদম অন্যরকম ছিল পরিবেশ, পানি ছিল স্বচ্ছ, মানুষ গোসল করতেছে গিয়ে পরিষ্কার পানিতে, আমরা দেখতাম আপনার লঞ্চ থেকে মানুষ ডাইভ দিচ্ছে নদীতে, অনেকে মাছ ধরতেছে। তো আলটিমেটলি বুড়িগঙ্গা নদীতে স্মৃতি বলতে রেগুলার যাওয়া আসা ছিল, দেখতাম আমার বাবার সাথে, স্বচ্ছ পানি যেটা বললেন। বাট এখনকার যে পরিবেশ, তো খুবই, আপনি পানিতে এখন মনে হবে আপনার ড্রেনের পানিতে নৌকা, আমি কিছুদিন আগে গেছিলাম, বাজে অবস্থা, খুবই দুর্গন্ধযুক্ত পানি এখন। মানে এখন আসলে ওখানে আড্ডা দেওয়ার মতন পরিবেশ। আর আশেপাশে আপনার যে ফলের আড়তের জন্য সব ওয়েস্টগুলো বুড়িগঙ্গা পানিতে যাচ্ছে, তো দেখা যাচ্ছে ওই যে আপনার পানির যে একটা ক্লিনিংনেস সেটা কমপ্লিটলি অফ। এবং আমি জানি না গভর্নমেন্টের কোনো প্ল্যান আছে নাকি এটা নিয়ে, বাট এটা অ্যাকচুয়ালি মৃত্যুর দিকে যাচ্ছে ধীরে ধীরে। অলমোস্ট আপনারা ধরে নিতে পারেন 90% ডেড বুড়িগঙ্গার পানি। সরি, আমি একটা কথা বলতে চাই, আমি জানি না এটা প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ মিন্টু ভাই, আমরা শেষ পর্যায়ে বুড়িগঙ্গার কথা আপনি উঠাইছেন এবং তারা প্রশ্ন করছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, উল্লেখ করার বিষয় হচ্ছে যে আমাদের পুরান ঢাকায় এখনো কিছু পুকুর আছে, বুঝছেন, যেটা রক্ষণাবেক্ষণ হয় প্রপারলি। এর মধ্যে একদম ওর বাড়ির পাশে একটা আছে, আমার বাড়ির পাশে একটা আছে, বংশালে একটা পুকুর পাড় আছে, যেটার কিন্তু খুব, আর ওদের যে বাড়ির ভিতরে ওদের পুকুর আছে, বুঝছেন, ঘটনাটা দুইটারই কিন্তু বেশ ভালোভাবে আপনার মেনটেন্যান্স হয়, বুঝছেন। ইভেন তো আপনার মনে করেন যে এটার পেছনে আপনার, যদি আমি বংশালের কথা বলি, এই দুইটা ঘাট আছে, ঠিক আছে, দুইটা ঘাটের মধ্যে যারা লোকাল, যারা রেসিডেন্ট, যারা মানে স্থানীয় যারা, এদের কিন্তু কোনো পে করা লাগে না। ওই আরেকটা ঘাট যেটা আছে বাইরের লোকদের গোসল করার জন্য, তারা পে করে। এবং এইটা আমি জানি না, আমার কাছে আমাদের নবাব বাড়িতেও সেম না, যদি এলাকার মানুষ যে গোসল করে আপনার কোনো পেমেন্ট লাগবে না। যদিও পেমেন্ট খুব সামান্য, আমি জানি না এখন এক্স্যাক্টলি কত টাকা নেয়, বাট বাইরের মানুষ যারা ওখানে যে ওয়ার্কিং করে তাদের গোসলের জায়গা এটাই নবাববাড়ি পুকুর। আর নবাববাড়ি পুকুর আমি একটা জিনিস বলতে চাই লাস্ট, যেটা অনেক আই থিঙ্ক প্রাসঙ্গিক, সেটা হচ্ছে নবাববাড়ির পুকুরে মাছের চাষ হয় এবং প্রতি বছর কুরবানি ঈদের পরে 2 থেকে 2.5 মাস প্রত্যেক শুক্রবারে আমার দাদাদেরকে দেখতাম তাওয়া বসাইতে ওখানে বাঁশ দিয়ে, এবং ওখানে মাছ মারত, ফিশিং। ওকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, ইনশাআল্লাহ ঢাকার কথা নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করছি। অনেক ধন্যবাদ।